হ্যালো ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আপনি যদি একটা পার্টনারশিপ ফার্মের পার্টনার হয়ে থাকেন, তাহলে সেই পার্টনারশিপ বিজনেসের আয়টা কিভাবে আপনি অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন, বা আপনি যদি একটা এওপির মেম্বার হয়ে থাকেন, এওপি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পারসন, আপনি ব্যক্তি সংঘের মেম্বার হয়ে থাকলে কিভাবে সেটা আসলে অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে আনবেন, বা আপনার দেশের বাইরে যদি কোনো ইনকাম থাকে। আমাদের দেশে আমরা যারা বাংলাদেশি আছি, আমাদেরকে আসলে গ্লোবাল ইনকামের উপরে বাংলাদেশে ট্যাক্স দিতে হয়। তো কেউ একজন যার দেশের বাইরে সে ইনকাম আর্ন করে, সেই ইনকামটা সে কিভাবে দেখাবে? এর পাশাপাশি আমাদের দেশে একটা আইন আছে, সেটা হচ্ছে যে স্পাউস বা মাইনর চিলড্রেন যারা আছে, হ্যাঁ? এরা যদি আলাদাভাবে ট্যাক্স রিটার্ন জমা না দেয়, তাহলে তাদের ইনকামটাও কিন্তু একজন ব্যক্তির ইনকামের সাথে যোগ হয়ে যায়। তাহলে এই ইনকামগুলো যাদের আছে, তারা কিভাবে তার ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবে, সেটাই আমাদের আজকের আলোচনার সাবজেক্ট। করবর্ষ ২০২৫ এবং ২৬ সালের জন্য অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের যে ধারাবাহিক আমরা আলোচনা করতেছি, সেখানে আমরা প্রথমে হেডস অফ ইনকাম নিয়ে ডিটেলস আলোচনা করেছি। অর্থাৎ আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে যে ৭টা ইনকাম আছে, যেগুলো এখানে সিরিয়ালি দেয়া আছে, এই ৭টা ইনকাম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের আগের ভিডিওগুলোতে। তো আপনি যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, সেক্ষেত্রে দেখে নিতে পারেন। এছাড়া এই পাশে যদি দেখেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে, মানে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, মানে যেসব ইনকামগুলো ফুললি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, সেটার জন্য এখানে সিলেক্ট করতে হয়। তো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নিয়েও আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। সো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন এই যে ৭টা ইনকামের পরে, মানে হেডস অফ ইনকামের এখানে দেখেন, এখানে একটা ক্যাটাগরি আছে, মানে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস। অর্থাৎ এখানে যে ৪টা ক্যাটাগরি আছে, এই ৪টা ক্যাটাগরি থেকে আপনার কোনো ধরনের আয় আছে কিনা, যদি আয় থাকে সেটা আসলে কিভাবে আপনি ফিল আপ করবেন, সেটাই আমাদের আজকের আলোচনার সাবজেক্ট। সো যেহেতু আমাদের আলোচনার সাবজেক্ট এই ৪টা, আমরা সরাসরি এখানে চলে আসলাম। ইনকাম ফ্রম ফলোইং সোর্সেস, এখানে আমরা শুধুমাত্র অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম এটা সিলেক্ট করলাম, একটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, আমরা সবগুলো নিয়ে কথা বলবো, একটা সিলেক্ট করলাম, দেন 7 কন্টিনিউতে যাচ্ছি। এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। দেন কন্টিনিউতে আসার পরে দেখেন ইনকাম ট্যাবের অধীনে ফার্ম ইটিসি, এটা আমাদের কাছে ভিজিবল হয়েছে, অর্থাৎ নতুন একটা ট্যাব আসছে। এই ফার্ম অ্যাডসেপ্টের অধীনে দেখেন এখানে একটা আসছে ফার্ম। হ্যাঁ, কেন আমি শুধুমাত্র ফার্ম সিলেক্ট করেছি এই কারণে, আমি যখন এই যে এওপি সিলেক্ট করব, মানে অ্যাজ এ মেম্বার অফ এওপি, দেন 7 কন্টিনিউ দেবো, দেন কন্টিনিউ দিলাম আবার। তাহলে দেখেন দুইটা আসছে, ফার্ম এবং এওপি, রাইট? এরকম। তাহলে আমি ৪টাই সিলেক্ট করতেছি, অর্থাৎ আপনি যে হেডটা সিলেক্ট করবেন ওই হেডটা আসবে। আমি ৪টাই সিলেক্ট করে 7 কন্টিনিউতে যাচ্ছি, দেন কন্টিনিউ দিলাম। এখানে কন্টিনিউ দেওয়ার পরে দেখেন ৪টা হেড আসছে। তো আমরা ৪টা হেড নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ফার্ম। ফার্মটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসটাকে বোঝায়। আপনারা কয়েকজন মিলে একটা পার্টনারশিপ বিজনেস রান করতেছেন। হ্যাঁ, তো এই পার্টনারশিপ বিজনেসের ইনকামটা আসলে ইনকাম ফ্রম বিজনেসে যায় না। মানে এখানে যে আমাদের যে অ্যাসেসমেন্টের এখানে ইনকাম ফ্রম বিজনেস ছিল, সেটা আসলে ইনকাম ফ্রম বিজনেসে যায় না। সেটা এই জায়গার, মানে এই পার্টনার অফ এ ফার্ম, এইটার থ্রু দিয়ে অনলাইন ট্যাক্স রিটার্নে আনতে হয়। তো আমরা যদি এখানে আবার আসি, দেখেন এই যে ফার্মে আসলাম। ফার্মে আসার পর আমাকে যে ডাটাটা দেয়া লাগতেছে, নেম অফ দ্য ফার্ম, আপনার ফার্মের নাম কি, সে আমি এবিসি পার্টনার্স দিলাম, একটা হাইপোথেটিক্যাল নাম দিলাম। দেন টিন, আপনার ফার্মের টিন নাম্বারটা আপনাকে দেয়া লাগবে। সো আমি ধরেন যে একটা টিন নাম্বার দিলাম। দেন হচ্ছে টোটাল ইনকাম অফ দ্য ফার্ম, আপনার ফার্মের টোটাল ইনকামটা কত হয়েছে। হ্যাঁ, আমি ধরে নিলাম যে আমার ফার্মের সারা বছর ব্যাপী, হ্যাঁ, মানে 1 জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ২০ লাখ টাকা টোটাল ইনকাম হয়েছে। ঠিক আছে, এখন পরের কোশ্চেনটা দেখেন, ট্যাক্স পেইড অন টোটাল ইনকাম বাই দ্য ফার্ম। এই যে ২০ লাখ টাকা আপনি যে ফার্মের ইনকাম দিয়েছেন, সেক্ষেত্রে ফার্ম কি আসলে এই ২০ লাখ টাকার উপরে ট্যাক্স দিয়েছে? যদি দিয়ে হয় ইয়েস সিলেক্ট করবেন, যদি না দিয়ে থাকে নো সিলেক্ট করবেন। আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, ফার্মগুলোকেও, মানে পার্টনারশিপ ফার্মগুলোকেও কিন্তু আলাদাভাবে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। মানে পার্টনারশিপ এনটিটিকে তার ইনকাম বেসিসে, মানে তার ইনকাম অনুযায়ী, মানে পার্টনারশিপ ফার্মের বা পার্টনারশিপ বিজনেসের ইনকাম অনুসারে তাকে কিন্তু আলাদা ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। ওই ট্যাক্স রিটার্ন আবার অনলাইনে দেওয়া যায় না, সেটা এখনো অফলাইনে দিতে হয়। তাহলে পার্টনারশিপ ফার্ম ইটসেলফ তাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় অ্যাজ পার ল। এই জন্য আমরা ইএসসি সিলেক্ট করব, কারণ আমরা ধরে নিচ্ছি যে ফার্ম তার ট্যাক্সটা দিয়েছে। কারণ কমপ্লায়েন্ট হইতে যদি আপনি থাকতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, ট্যাক্সটা দেয়া লাগবে। এখন দেখেন যদি নো হয়, তার একটা ইমপ্লিকেশনস আছে, আমি একটু পরে দেখাবো না। পরেরটা হচ্ছে ট্যাক্স পেয়ার শেয়ার অফ ইনকাম, শেয়ার অফ ইনকাম অফ দ্য ফার্ম, মানে এই ফার্মে আপনার ইনকামের শেয়ার কতটুকু। ফর এক্সাম্পল, ইফ দ্য ফার্ম হ্যাজ এ 2 ইকুয়াল পার্টনার্স ইনক্লুডিং ইউ, দেন ইউর শেয়ার অফ ইনকাম উইল বি 50%। এটা আমরা সবাই বুঝি। অর্থাৎ এখানে আপনার, মানে এই যে
ফার্মটার ডিটেলস আপনি দিচ্ছেন, পার্টনারশিপ বিজনেসের ডিটেলসটা দিচ্ছেন, সেখানে আপনার শেয়ার কত পার্সেন্ট, এখানে পার্সেন্টেজ আকারে আপনাকে দেওয়া লাগবে। সে আমি 50 দেন পার্সেন্টেজ যদি দিতে চাই, দেখেন পার্সেন্টেজ আবার দেওয়া যাবে না, আপনি শুধু 50 দিবেন, 50%, মানে এটা দুজন মিলে করতেছে, আমি 50% দিলাম। দেন এখানে একটা এডিশনাল ইনফরমেশন দেওয়া লাগে, সেটা হচ্ছে স্যালারি এবং রেমুনারেশন রিসিভ বাই দ্য ট্যাক্স পেয়ার, মানে অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে এই পার্টনারশিপ বিজনেস থেকে আপনি স্যালারি বা রেমুনারেশন হিসেবে কত টাকা পেয়েছেন। অর্থাৎ আপনি স্যালারি এবং রেমুনারেশন হিসেবে যে টাকাটা পেয়েছেন সেটা এখানে মেনশন করতে হবে। আমি যদি কোশ্চেন মার্কে ধরি, দেখেন বলতেছে দ্য অ্যামাউন্ট অফ স্যালারি অর রেমুনারেশন ইউ রিসিভ ফ্রম দ্য ফার্ম ডিউরিং দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ লাস্ট ইনকাম ইয়ার যেটা হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025, এই সময়টাতে আসলে আপনি কত টাকা রিসিভ করেছেন অ্যাজ এ স্যালারি বা অ্যাজ এ রেমুনারেশন হিসেবে। তো আমি দিলাম 2 লাখ টাকা। এখানে পরেরটা দেওয়া আছে, দেখেন আদার পার্টনার্সটা আসলে কত রিসিভ করেছে, মানে আপনি 2 লাখ টাকা পেয়েছেন, দিস ইজ ওকে। এখন আপনি আরেকজন পার্টনার আছে, সেও 2 লাখ টাকা পেয়েছে, আমি ওইটাও 2 লাখ টাকা দিলাম। এখন ধরেন যে আপনারা 10 জন পার্টনার, আপনি 2 লাখ টাকা দিয়েছেন, সেক্ষেত্রে আদার পার্টনার্সরা সে 2 লাখ করে 9 জন মিলে 18 লাখ পেয়েছে, সেক্ষেত্রে আপনাকে 18 লাখটা মেনশন করা লাগবে। সো দেখেন এখানে আমি টোটাল ইনকাম 20 লাখ টাকা দিয়েছি এবং 50% শেয়ার, এই জন্য এখানে দেখেন শেয়ার অফ ইনকাম আসছে 10 লাখ টাকা, মানে ইনকাম হিসেবে ওনার ইনকাম হিসেবে 10 লাখ টাকায় আসছে। এবং এখানে যেহেতু আরেকটা জিনিস দেখেন, ট্যাক্স পেইড অন টোটাল ইনকাম বাই দ্য ফার্ম, আমি যেহেতু বলেছি হচ্ছে ফার্ম ট্যাক্স দিয়েছে অলরেডি, এই জন্য এটা ট্যাক্স অংশে নিয়ে আসছে যে শেয়ার অফ ফার্ম ইনকাম 10 লাখ টাকা, এটা ট্যাক্স হিসেবে নিয়েছে। আর আমি যদি এখানে নো দিই, এটা যদি নো দিই, তাহলে দেখেন এটা জিরো হয়ে যাবে, উপরেরটাতে ট্যাক্স হয়ে যাবে, 10 লাখ টাকা হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল সিনারিও, রাইট? এটা খুবই সমান্তরাল, মানে আমি 50% শেয়ারের মালিক, আমি যত টাকা মানে আমি যত টাকা হচ্ছে স্যালারি বা রেমুনারেশন নিয়েছি, পার্টনার্সও সেম পরিমাণ টাকাই নিয়েছে, এই ক্ষেত্রে এরকম হবে। এখন দেখেন এটা একটু ব্যতিক্রম থাকতে পারে, মানে এখানে কিছু ব্যতিক্রম বলতে ধরেন যে সে 2 লাখ টাকা আমি হচ্ছে রেমুনারেশন নিয়েছি বা স্যালারি নিয়েছি, কিন্তু পার্টনার্স কোনো ধরনের কিছুই নাই, হ্যাঁ আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন আলটিমেটলি এখানে 11 লাখ হয়ে গেছে। কেন? শেয়ারের হিসেবে তো মানে এই যে 20 লাখ টাকার 50% তো হচ্ছে আপনার আসছে 10 লাখ টাকা, প্লাস এখানকার 1 লাখ টাকা আমার ইনকাম হয়ে গেছে, যেহেতু আসলে নেয় নাই, মানে অন্য একজন পার্টনার আছে উনি নেয় নাই, আমি 2 লাখ টাকায় নিয়েছি, এই জন্য হচ্ছে এটা আমার 1 লাখ টাকা প্রপোর্শন অনুসারে, মানে 50% যেটা আমার না সেটা আসলে ইনকাম হয়ে গেছে। যেমন আমি এটা বোঝানোর জন্য আমি 10% দিলাম, খেয়াল করেন 10% মানে 20 লাখের 10% 2 লাখ টাকা, প্লাস এই 2 লাখ টাকার 90% এখানে যোগ হয়ে যাবে 1,80,000। দেখছেন? এখন বলতে পারেন এখানে 2 লাখ টাকা দিয়ে দিলাম, তাও কিন্তু অ্যামাউন্টটাই দেখেন বাড়বে। কেন বাড়বে? ধরেন যে আমি 10% শেয়ার নিয়ে 2 লাখ টাকা নিচ্ছি, আরেকজন 90%-এর জন্য সে 2 লাখ টাকা নিচ্ছে, বা আরো কয়েকজন 90%-এর জন্য 2 লাখ টাকা নিচ্ছে, তাহলে দেখেন এখানে আমি বেশি পাইছি না, এটা তো আমার ইনকাম, রাইট? এই জন্য এটা ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যখন আপনারা এই পার্টনারশিপ ফার্মের কাজটা করবেন। তো আমি এটা আবার সেম নর্মাল কেসে নিয়ে আসতেছি 50% দিয়ে। তো 10 লাখ হয়ে গেছে। এখন আমি সেভ ড্রাফট দিলাম, এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি যদি দেখতে চাই ট্যাক্স পেমেন্টের এখানে এসে এই যে 10 লাখ টাকা আমি দেখতে পারবো যে শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অর এওপি হিসেবে আমার 10 লাখ টাকা আসছে, এবং এটার উপর ট্যাক্স আসবে এই যে স্ল্যাব রেটে। 10 লাখ টাকা যদি আপনারা স্ল্যাব করেন, স্ল্যাব অনুসারে 67,500 ট্যাক্স আসে। সো স্ল্যাবটা হচ্ছে কিরকম, ওই যে 3.5 লাখ টাকার উপরে 0, পরবর্তী 1 লাখ টাকার উপরে 5%, পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, এভাবে স্ল্যাব করলে আর কি যেটা হয় 67,500 আসে। অর্থাৎ ফার্মের ইনকামের উপরও আপনাকে স্ল্যাব রেটেই ট্যাক্স দেওয়া লাগবে। এখন দেখেন আরেকটা যেটা লার্নিং এ, সেটা হচ্ছে এই যে আমরা এখানে যে কি করেছি, আমরা এখানে ধরেন যে এখানে বলেছি যে ঠিক আছে আমি এই যে ট্যাক্স পেইড অন টোটাল ইনকাম বাই দ্য ফার্ম আসলে ট্যাক্স দিয়েছে কিনা, আমি নো দিয়েছি, আমি আবার ইয়েস দিলাম। যখনই আমি ইয়েস দেব, এই ইনকামের উপর আমি একটা কি পাবো, রিবেট পাবো। হ্যাঁ, রিবেট বলতে যেটা বুঝাচ্ছে, ধরেন যে আমি আরেকটা ইনকাম সিলেক্ট করি, ধরেন যে আমি চিন্তা করলাম যে আমার একটা বিজনেস ইনকাম আছে, বিজনেস ইনকাম থেকে আমি 10 লাখ টাকা ইনকাম দেখাবো। তো দেখেন আমি কি করেছি, আমি একটা বিজনেসের ডেটা ইনপুট করেছি, হাইপোথেটিক্যাল 40 লাখ টাকা সেল হয়, মানে 11 লাখ টাকার মতো ওনার লাভ হয়, এবং 1 লাখ টাকা আদার খরচ দিয়ে আমি 10 লাখ টাকা এখানে একটা ইনকাম দেখাইছি। হ্যাঁ, 10 লাখ টাকা হচ্ছে বিজনেস ইনকাম, এটা আমি সেভ ড্রাফট দিলাম। এখন দেখেন তার ইনকামে যদি আসি, দুইটা ইনকাম আছে, একটা হচ্ছে 10 লাখ টাকা বিজনেস থেকে, আর 10 লাখ টাকা হচ্ছে ফার্মের আয়। তাহলে এই দুইটা মিলে 20 লাখ টাকার উপরে স্ল্যাব করে 2,57,500 আসছে। দেন এই জায়গাটাতে যদি আমরা আসি, দেখেন রিবেট, ট্যাক্স রিবেটের এখানে যদিও আসে নাই, তার মানে আমার এখানে আবার চেঞ্জ করতে হবে। আমি আবার
ইনকামে যাচ্ছি, তো এটা আসলে সেভ হয়নি, আমি সেভ করলাম। এখানে আমি যেটা দিয়েছি হচ্ছে ফার্ম ট্যাক্স জমা দেয়, হ্যাঁ এটা দিয়েছি, ইয়েস দিয়েছি। দেখেন এখন আপনারা দেখবেন যে এটা কি হয়, এটা একটা ট্যাক্স রিবেট পাওয়া যায়। রিবেট কোথায় পাবে দেখেন, এই যে এখানে দেখতেছেন ফার্ম ওর অ্যাসোসিয়েশন অফ পার্সনের শেয়ার হিসেবে উনি ট্যাক্স রিবেট পেয়েছে। দেখেন আমি যদি অ্যাট এ গ্লেন্স আবার বলি যে আসলে আপনার লার্নিংয়ের জায়গাটা কোথায়, লার্নিংয়ের জায়গাটা হচ্ছে আপনি যখন ফার্মের ডাটাটা ইনপুট করতেছেন, এখানে পার্সেন্টেজের উপরে একটা কি হয়, একটা শেয়ারের ইনকাম মানে অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে আপনার ইনকামের প্রপোর্শন অংশটা আসে। আবার এখানে যে পার্সেন্টেজটা দিচ্ছেন সেটা অনুসারে যদি আপনি কোনো স্যালারি নিয়ে থাকেন, সেটা আদার পার্টনার্স যেরকম নিচ্ছে আপনারও সেম হবে। যদি সেম না হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। আর আপনি যদি মানে ফার্ম যদি ট্যাক্স দিয়ে দেয়, হ্যাঁ এই ইনকামের উপরে, তাহলে ইএসএ সিলেক্ট করতে হবে, এবং এই ইএসএ সিলেক্ট করার পরে আপনি কোথায় পাবেন, ট্যাক্স পেমেন্টে দেখবেন যে একটা রিবেটের ক্যালকুলেশন কিন্তু হয়। এই যে এই জায়গাটাতে একটা ক্যালকুলেশন হয়। এটাই হচ্ছে আসলে ফার্মের ইনকামের আমি যদি বলি সামারি। ওকে, আমরা যদি পরের ক্যাটাগরি নিয়ে কথা বলি, দেখেন বিজনেস যেহেতু সিলেক্ট করেছি, বিজনেস আসছে, এই যে ফার্ম ইটিসি, আমি এখানে যাব, এখানে আসার পরে ইউপিতে যাব। ইউপির সেম ইনফরমেশন, নেম অফ দ্য ইউপি, টিন নাম্বার, টোটাল ইনকাম কত, ট্যাক্স পে করে কিনা, শেয়ার কত, আপনার রেমুনারেশন পেয়েছেন কিনা, আর বাকি সবগুলো সেম। মানে পার্টনার্সের ডিটেলস আর ইউপির ডিটেলস একদম সেম। এটা নিয়ে আর আমি কথা বললাম না, আমি যেহেতু পার্টনারশিপ ফার্মেরটা ডিটেলস আলোচনা করেছি, ইউপির ইনফরমেশনটা একদমই সেম। তো দেখেন ফরের ক্যাটাগরিটা হচ্ছে ফরেন ইনকাম। হ্যাঁ, আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের গ্লোবাল ইনকামের উপরে আমাদেরকে হচ্ছে ট্যাক্স দেওয়া লাগে। অর্থাৎ আমাদের ধরেন যে আমার দেশের বাইরে একটা ইনকাম আছে, ওই ইনকামটার উপরও আমাকে বাংলাদেশে ট্যাক্স দেওয়া লাগবে। যদি আমি ওই দেশে ট্যাক্স দিয়ে থাকি সেটা অবশ্য প্রপোর্শনেটলি আমি ছাড় পাবো। হ্যাঁ, যদিও এটা আসলে রিটার্নে এখনো মানে অ্যাকোমোডেট হয় নাই। সো এখানে দেখেন আপনার হচ্ছে গ্রস ফরেন ইনকাম আছে, মানে যে ইনকামটা আপনার টোটাল ফরেন ইনকামটা হয়েছে সেটা দিবেন, এবং এটা বিডিটিতে আপনাকে দেওয়া লাগবে। হ্যাঁ, এখানে বলা আছে দেখেন টোটাল ইনকাম রিসিভ ফ্রম এনি সোর্স আউটসাইড বাংলাদেশ জুরিসডিকশন। হ্যাঁ, বাংলাদেশ জুরিসডিকশনের বাইরে যে টাকাটা আপনি রিসিভ করেছেন, দেন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের সোর্সটা দেওয়া লাগবে, যে আসলে আপনি কোথা থেকে পেয়েছেন, মানে কোন সোর্স থেকে পেয়েছেন, দেন কান্ট্রি অফ অরিজিন, কোন কান্ট্রি থেকে পেয়েছেন, দেন এটা কি আসলে আপনি যদি চাকরি করে থাকেন বিদেশে, তাহলে সেক্ষেত্রে এমপ্লয়ারের নাম বা কোম্পানির নামটা মেনশন করতে হবে, এবং আপনি কত টাকা ফরেন ট্যাক্স দিয়েছেন। ধরেন যে আমি দিলাম হচ্ছে আমি 12 লাখ টাকা পেয়েছি। হ্যাঁ, 12 লাখ টাকা পেয়েছি, এটা হচ্ছে সোর্স হচ্ছে স্যালারি দিলাম, ওইখানে আমি চাকরি করি। এটা ধরেন যে আমি দিলাম অস্ট্রেলিয়া, এবং আমার নেম অফ এমপ্লয়ার আমি এবিসি পার্টনার্স দিলাম। এখন দেখেন আমি ধরেন যে অস্ট্রেলিয়াতে এটার উপরে অলরেডি 3 লাখ টাকা ট্যাক্স দিয়ে আসছি, রাইট? তো এটা দেখেন আমি যদি সেভ ড্রাফট দিই, এই জায়গাটাতে আসেন, আমরা এই যে ইনকামটা আমার, এই যে ফরেন ইনকাম 12 লাখ টাকা চলে আসছে। সো এখানে দেখেন এই যে ফরেন ট্যাক্স রিলিফ একটা অপশন আছে, যদি এটা এখনো অটোমেটেড না। নেক্সট হচ্ছে স্পাউস বা মাইনর ইনকাম। এটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে কিরকম, ধরেন যে এটা সেকশন 31-এ বলা আছে, আমি 31 থেকে দেখাই, যে ধারা 31-এ যেটা বলতেছে, মানে স্পাউস আর কি, হাজব্যান্ড হইলে ওয়াইফ, ওয়াইফ হইলে হাজব্যান্ড, বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়ও একীভূতকরণ করতে হবে, মানে এখানে আনতে হবে, তার রিটার্নে আনতে হবে, যদি এখানে কিছু কন্ডিশন দেয়া আছে। তো যদি যেটা বলা আছে, উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান তাহার উপর নির্ভরশীল হয়, মানে ধরেন যে সাপোজ কারো একজন ওয়াইফ তার উপর নির্ভরশীল, রাইট? তাহলে তার হাজব্যান্ডের উপর যেহেতু নির্ভরশীল, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ হবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এরূপ আয়ের উপর উক্ত স্বাভাবিক ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে, মানে যার ট্যাক্স রিটার্নে যাবে তার হচ্ছে লজিক্যাল হচ্ছে কন্ট্রোল থাকতে হবে, এবং তিনি এই রূপে একীভূতকরণে ইচ্ছুক, এবং উনি হচ্ছে ইন্টারেস্টেড অ্যাকুমুলেশন করার জন্য। ঠিক আছে, তো এই তিনটা কন্ডিশন যদি ফিল আপ করা হয় সেক্ষেত্রে আয়টা অ্যাড করা যায়। এখানে আরেকটা কথা যেটা বলা হচ্ছে, তবে শর্ত থাকে যে উক্ত স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হইলে, মানে তাদের যদি সেপারেটলি অ্যাসেস হয়, তাদের যদি কর নির্ধারণ হয় সেপারেটলি, তাহলে এই বিধান প্রযোজ্য হবে না। এই কথাটাই আমরা যদি দেখি অ্যাসেসমেন্টে কিন্তু এই কথাটাই বলা ছিল। দেখেন বলা হচ্ছে যে ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চাইল্ড, এই স্পাউস বা মাইনর চাইল্ডের ইনকামও আসবে। তো এই কন্ডিশনগুলো তো দেখলেনি, যদি ডিপেন্ডেন্ট হয়, যদি লজিক্যাল রিজন থাকে আমার, এবং যাদের রিটার্নটা আমি অ্যাকুমুলেট করতে চাচ্ছি তাদের ইচ্ছেও আছে, এই তিনটা কন্ডিশন ফিল আপ করে তো আনা যাবে। প্লাস আরেকটা কন্ডিশন হচ্ছে তারা যদি সেপারেটলি অ্যাসেস না হয়। এখন কারো ওয়াইফ যদি সে নিজেই ট্যাক্স রিটার্ন জমা দেয়, তাহলে ওই ওয়াইফের ইনকাম আনার দরকার নাই। হ্যাঁ, এটাই বলেছে, মানে তারা যদি আলাদাভাবে ট্যাক্স রিটার্ন জমা না দিয়ে থাকে সেক্ষেত্রে তা আনতে হবে। স্পাউস বা মাইনর ইনকামের এখানে আসার পরে দেখেন কি দেখাচ্ছে আমাদেরকে, যেটা দেখাচ্ছে নেট ইনকাম অফ স্পাউস বা অর মাইনর চিলড্রেন, এবং এখানে ওই যে নট অ্যাসেস সেপারেটলি বলা আছে, মানে ওনার স্পাউসের বা মাইনর চিলড্রেনের ইনকামটা দেওয়া লাগবে। ধরেন যে আমি দিলাম হচ্ছে 2 লাখ টাকা,
সো মিস্টার রবিন ইসলাম আমি দিলাম, মানে নেম বা চাইল্ডের নাম হিসেবে বলতে পারেন। দেন ডেট অফ বার্থটা না দিলে হয়, কিন্তু রিলেশনশিপটা দেওয়া লাগবে। এটা কি স্পাউস, ডটার না সন? হ্যাঁ, ধরেন যে আমি সন দিলাম। দেন সোর্স অফ ইনকামটা কিভাবে আসছে আমি বললাম যে সেভিংস। সো দেখেন এই আমার ডেটাটা ইনপুট করা হয়ে গেছে। আমি এখন সেভ ড্রাফট দিলাম। সেভ ড্রাফট দেওয়ার পরে আমি ট্যাক্স পেমেন্টে এখানে এসে দেখতে পারবো। এই যে দেখেন ইনকাম অফ মাইনর ওর স্পাউস হিসেবে 2 লাখ টাকা চলে আসছে। সো এটাই হচ্ছে, আপনার যদি ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পার্সন থাকে বা ফরেন ইনকাম থাকে বা মাইনর চিলড্রেনের বা স্পাউসের ইনকাম যদি আপনি আপনার রিটার্নে অ্যাড করতে চান, তাহলে আপনি এই প্রসেস অনুসরণ করে এটা অ্যাড করতে পারেন। সো আমাদের আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, বা আপনারা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন করে কোশ্চেন করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।